গত দুদিন ধরে দুনিয়ার বড় বড় গোয়েন্দা সংস্থাগুলোর অফিসে আলো নেভেনি। ঘড়ির কাঁটা ঘুরছে, কিন্তু ভেতরে বসে থাকা মানুষগুলোর চোখে ঘুম নেই। টেবিলের উপর ছড়িয়ে আছে প্রিন্ট করা স্যাটেলাইট ছবি, আর মনিটরের পর্দায় বারবার চালানো হচ্ছে একটাই ভিডিও ক্লিপ। ইরানের উত্তর দিকে ছড়িয়ে থাকা বিস্তীর্ণ মরুভূমি থেকে এমন কিছু ধরা পড়েছে স্যাটেলাইটে, যেটা দেখে কেউই স্বাভাবিক থাকতে পারেনি। প্রথমে অনেকে ভেবেছিল এটা হয়তো নিয়মিত সামরিক মহড়া। ইরান মাঝে মধ্যে এসব করে থাকে, এতে অবাক হওয়ার কিছু নেই। কিন্তু যখন বিশ্লেষকরা সেই ফুটেজ খুঁটিয়ে দেখতে বসলেন, তখন থেকেই আসল গল্পটা শুরু হলো। ফুটেজে দেখা যাচ্ছে মরুভূমির বুক চিরে এমন কিছু একটা ছুটে যাচ্ছে, যেটাকে বাইরে থেকে দেখলে মনে হবে মাটিতে চলা কোনো যান। কিন্তু এই যানের গতি যখন মাপা হলো, তখন সবার চোয়াল ঝুলে পড়ল। ঘন্টায় 1200 কিলোমিটারেরও বেশি গতিতে ছুটে চলছে সেটা। শুনতে সাধারণ লাগলেও এই সংখ্যাটা একটু চিন্তা করে দেখুন। শব্দের গতি ঘন্টায় প্রায় 1215 কিলোমিটার, অর্থাৎ এই যানটি প্রায় সুপারসনিক গতির দোরগোড়ায় পৌঁছে গেছে। আর এটাই সবচেয়ে বড় ধাক্কা, কারণ মাটির কাছাকাছি চলা কোনো যানের পক্ষে এই গতি অর্জন করা এতটাই কঠিন যে পৃথিবীতে হাতে গোনা কয়েকটা দেশ ছাড়া কেউ এটা ভাবতেও পারে না। আর ইরান সেই তালিকায় ছিল না। অন্তত এতদিন পর্যন্ত কেউ ভাবেনি ইরান এমন কিছু করতে পারবে। এখন সবচেয়ে বড় যে প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে, সেটা হলো এই যানটা আসলে কি? এটা কি কোনো নতুন ধরনের ড্রোন, নাকি এটা কোনো পরীক্ষামূলক ক্ষেপণাস্ত্র প্ল্যাটফর্ম, নাকি এমন কিছু যার নাম এখনও কেউ দেয়নি? এই প্রশ্নের উত্তর এখনও কারো কাছে নেই। আর ইরান সরকার বরাবরের মতোই পাথরের মতো চুপ। কোনো মন্তব্য নেই, কোনো সংবাদ সম্মেলন নেই, কোনো ব্যাখ্যাও দেওয়া হচ্ছে না। এই নীরবতাই আসলে সবচেয়ে বেশি অস্বস্তি তৈরি করছে। কারণ অভিজ্ঞতা বলে, যখন কোনো দেশ তার সামরিক সাফল্য নিয়ে কথা বলে না, তখন বুঝতে হবে তারা হয় আরও বড় কিছু লুকাচ্ছে, অথবা তারা চাইছে প্রতিপক্ষকে অন্ধকারে রাখতে, যতক্ষণ না পর্যন্ত প্রস্তুতি সম্পূর্ণ হচ্ছে। এই পুরো ঘটনার সাথে একটা পুরনো স্মৃতি জুড়ে দিচ্ছেন অনেক বিশ্লেষক। মনে আছে রাশিয়ার সেই অদ্ভুত সামরিক যানের কথা, যেটা মাটির ঠিক উপর দিয়ে ভেসে যাচ্ছিল, অথচ আকাশে উঠছিল না। কেউ বুঝতে পারেনি সেটা জাহাজ নাকি বিমান নাকি সম্পূর্ণ অন্য কিছু। সেদিনও গোটা দুনিয়া থমকে গিয়েছিল। ঠিক সেই ধরনের একই রহস্য এবার ইরানের মরুভূমি থেকে ভেসে আসছে। তবে এবারের রহস্যটা বলা যায় আরও একটু ঘন, আরও একটু জটিল। কারণ রাশিয়ার ক্ষেত্রে অন্তত কিছু ধারণা করা গিয়েছিল, কিন্তু ইরানের এই যানটি সম্পর্কে কোনো স্পষ্ট চিত্র এখনও তৈরি হয়নি। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকদের মধ্যে এখন দুটো ভাগ তৈরি হয়ে গেছে। একদল বলছেন ইরান সম্ভবত তাদের কোনো যুদ্ধ বিমানের জেট ইঞ্জিন খুলে নিয়ে সেটাকে সম্পূর্ণ নতুন একটা কাঠামোতে বসিয়েছে। অর্থাৎ তারা দেখতে চাইছে যে বিমানের জন্য তৈরি ইঞ্জিন অন্য কোনো ধরনের যানবাহনে কাজ করে কিনা। শুনতে সহজ লাগলেও এটা আসলে অত্যন্ত জটিল একটা কাজ। জেট ইঞ্জিন আকাশে চলার জন্য ডিজাইন করা হয়, যেখানে বাতাসের ঘনত্ব কম আর মাটির কাছাকাছি পরিবেশ সম্পূর্ণ আলাদা। সেখানে তাপমাত্রা আলাদা, বাতাসের চাপ আলাদা, ঘর্ষণ আলাদা। এই সব কিছু সামলে মাটির কাছাকাছি সুপারসনিক গতি অর্জন করা বিশাল একটা প্রকৌশলগত চ্যালেঞ্জ। ইরান যদি সত্যিই এটা করে থাকে, তাহলে তাদের প্রকৌশলীদের দক্ষতা নিয়ে প্রশ্ন তোলার জায়গা থাকে না। আরেক দল বিশ্লেষক অবশ্য ভিন্ন কথা বলছেন। তাদের ধারণা এটা আসলে কোনো ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন। ইরান হয়তো পরীক্ষা করছে এই ইঞ্জিন নতুন কোনো ধরনের চালিত সামরিক যানে ব্যবহার করা যায় কিনা। এই ব্যাখ্যাটা যদি সত্য হয়, তাহলে বিষয়টা আরও অনেক বেশি গুরুতর। কারণ ক্ষেপণাস্ত্রের ইঞ্জিন মানে বিপুল পরিমাণ শক্তি। সেই শক্তি কোনো পুনরায় ব্যবহারযোগ্য যানে লাগানো গেলে যুদ্ধক্ষেত্রে একেবারে নতুন মাত্রা তৈরি করবে। এমন যান তৈরি করা সম্ভব যেটা ক্ষেপণাস্ত্রের মতো দ্রুত কিন্তু বারবার ব্যবহার করা যায়। এই পুরো আলোচনায় একটা নাম বারবার উঠে আসছে, রাশিয়া। অনেক সামরিক বিশেষজ্ঞ সরাসরি বলছেন ইরানের পক্ষে একা এই প্রযুক্তি তৈরি করা সম্ভব নয়। কারণ এই ধরনের উচ্চ গতির যান বানাতে যে মানের ইঞ্জিন দরকার, যে ধরনের তাপ সহনশীল বিশেষ ধাতু দরকার, যে পরিমাণ উন্নত প্রকৌশল জ্ঞান দরকার, সেসব পৃথিবীতে খুব কম দেশের কাছে আছে। আর এই সংক্ষিপ্ত তালিকায় রাশিয়ার অবস্থান একদম শীর্ষে। রাশিয়ার কাছে এমন প্রযুক্তি আছে যা বিশ্বের বেশিরভাগ দেশের কল্পনারও বাইরে। আর সাম্প্রতিক সময়ে রাশিয়া থেকে ইরানে একাধিক কার্গো বিমান যাওয়ার খবর পাওয়া গেছে। সেই বিমানগুলোতে কি ছিল তা প্রকাশ্যে কেউ জানে না, কিন্তু যারা এই বিষয়ে কাজ করেন তারা অনুমান করেছেন সেখানে হয়তো এমন কিছু ছিল যা ইরানের এই গোপন প্রকল্পে সরাসরি কাজে লেগেছে। রাশিয়া আর ইরানের সম্পর্কের গভীরতা বুঝতে হলে গত কয়েক বছরের দিকে তাকাতে হবে। ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর এই দুই দেশ একে অপরের অনেক কাছে এসেছে। ইরান রাশিয়াকে ড্রোন সরবরাহ করেছে বলে একাধিক আন্তর্জাতিক সূত্র জানিয়েছে। বিনিময়ে রাশিয়া ইরানকে প্রযুক্তিগত সহায়তা দিয়েছে বলে অনেকে বিশ্বাস করেন। এই দেওয়া নেওয়ার সম্পর্কই হয়তো ইরানকে এমন কিছু করার সুযোগ দিয়েছে যা আগে তাদের পক্ষে সম্ভব ছিল না। দুটো দেশ যখন একসাথে কাজ করে, তখন তাদের সম্মিলিত শক্তি আলাদা আলাদা শক্তির যোগফলের চেয়ে অনেক বেশি হয়ে দাঁড়ায়। ইরানের গোপনীয়তার স্তরটাও এখানে আলোচনা করা দরকার। এই দেশটা তাদের সামরিক গবেষণা এমনভাবে লুকিয়ে রাখে যে বাইরের পৃথিবী টেরই পায় না। মাটির অনেক গভীরে বিশেষভাবে নির্মিত বাংকারে তাদের সব কাজ চলে।
এই বাংকারগুলো এতটাই সুরক্ষিত যে উন্নত থেকে উন্নততম স্যাটেলাইটও সেগুলো শনাক্ত করতে পারে না। শুধু যখন তারা কোনো কিছু বাইরে বের করে পরীক্ষা চালায় তখনই সামান্য আঁচ পাওয়া যায়। এবারও ঠিক তাই ঘটেছে। বছরের পর বছর নিশ্চুপ থেকে কাজ করে গেছে ইরান। কেউ জানতে পারেনি তারা কি বানাচ্ছে। হঠাৎ মরুভূমিতে পরীক্ষার সময় স্যাটেলাইটে ধরা পড়ে গেল, আর তখনই গোটা দুনিয়া নড়ে চড়ে বসল। অতীতেও ইরান এরকম চমক দিয়েছে। তাদের ড্রোন প্রযুক্তি বিশ্বের অন্যতম সেরা বলে স্বীকৃত। তাদের ক্ষেপণাস্ত্র কর্মসূচি এতটাই উন্নত হয়েছে যে মধ্যপ্রাচ্যের ক্ষমতার ভারসাম্য বদলে দিয়েছে। আর এই সবকিছুই ঘটেছে আন্তর্জাতিক নিষেধাজ্ঞার বেড়াজালের ভেতরে থেকে। বাইরে থেকে উন্নত প্রযুক্তি কেনা তাদের জন্য প্রায় অসম্ভব, অথচ তারা নিজেদের মতো করে পথ বের করে নিয়েছে প্রতিবারই। এবারও হয়তো সেই একই গল্প। মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনার প্রেক্ষাপটে এই ঘটনাকে দেখলে ব্যাপারটা আরও জটিল হয়ে যায়। ইসরায়েল আর ইরানের মধ্যে দীর্ঘদিন ধরে যে অঘোষিত সংঘাত চলছে সেটা কারও অজানা নয়। ইসরায়েলের হাতে আছে বিশ্বের সবচেয়ে আধুনিক পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান F-35, যেটা যুক্তরাষ্ট্র তাদের দিয়েছে। এই বিমান রাডারে ধরা পড়ে না, অত্যন্ত জটিল অপারেশন চালাতে সক্ষম। অর্থাৎ ইসরায়েলের পেছনে দাঁড়িয়ে আছে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী দেশ আর তাদের সবচেয়ে উন্নত প্রযুক্তি। এই বাস্তবতায় ইরান কি করবে? তারা তো যুক্তরাষ্ট্রের কাছ থেকে কিছু পাবে না। তাদের নিজেদেরই পথ খুঁজে বের করে নিতে হবে। আর এই নতুন যানের পরীক্ষা হয়তো সেই পথ খোঁজারই একটা ধাপ। ইরান চাইছে এমন কিছু দাঁড় করাতে যা ইসরায়েলের F-35কে চ্যালেঞ্জ করতে পারবে। সেটা সত্যিই সম্ভব হবে কিনা আজকে কেউ বলতে পারে না, তবে চেষ্টা যে চলছে সেটা এখন দিনের আলোর মতো পরিষ্কার। এই রহস্যময় যানের নকশা নিয়েও বিশেষজ্ঞরা মাথা ঘামাচ্ছেন, কারণ স্যাটেলাইট ছবিতে যতটুকু দেখা যাচ্ছে তাতে এটাকে চেনা কোনো সামরিক যানের সাথে মেলানো যাচ্ছে না। এর আকৃতি আলাদা, গঠন আলাদা, চলার ধরন আলাদা। সবকিছু মিলিয়ে একে একেবারে নতুন শ্রেণীর কিছু বলা ছাড়া উপায় নেই। একটা শক্তিশালী অনুমান বলছে এটা সম্ভবত মানববিহীন যান, অর্থাৎ ভেতরে কোনো পাইলট নেই, দূর থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে। এই অনুমান যদি সত্য হয় তাহলে বিপদের মাত্রা বহু গুণ বেড়ে যাবে। মানববিহীন যান মানেই ঝুঁকি অনেক কম, পাইলটের জীবন নিয়ে কোনো দুশ্চিন্তা নেই, যত খুশি আক্রমণাত্মক মিশনে পাঠানো যায়। আর সেই যান যদি সুপারসনিক গতিতে চলে তাহলে সেটাকে থামানো প্রচলিত প্রতিরক্ষা ব্যবস্থার পক্ষে প্রায় অসম্ভব। স্যাটেলাইট ছবি আরও ঘেঁটে দেখার পর কিছু অতিরিক্ত তথ্যও বেরিয়ে এসেছে। মরুভূমির যে অংশে এই পরীক্ষা চলেছে সেখানে বিশেষ কিছু স্থাপনার চিহ্ন পাওয়া গেছে। দেখে মনে হচ্ছে এই জায়গাটা অনেক আগে থেকেই তৈরি করে রাখা হয়েছিল। অস্থায়ী কোনো ব্যবস্থা নয়, বরং পরিকল্পিত গড়ে তোলা একটি পরীক্ষা কেন্দ্র। অর্থাৎ ইরান এই প্রকল্পে রাতারাতি হাত দেয়নি, বহু বছর ধরে নিশ্চুপে কাজ চালিয়ে গেছে। এখন এসে সেটা পরীক্ষার পর্যায়ে পৌঁছেছে। সামনের দিনগুলোতে এ নিয়ে আরও তথ্য আসবে। বিভিন্ন দেশের গোয়েন্দা সংস্থা আরও গভীরে যাবে, বিশেষজ্ঞরা আরও বিশ্লেষণ করবেন। কিন্তু একটা কথা এখনই বলা যায়, ইরান আর সেই পুরনো ইরান নেই। তারা প্রযুক্তিগতভাবে এমন জায়গায় পৌঁছে গেছে যেখানে তাদের কেউ দেখতে চায়নি। আর এটাই এখন বিশ্বের জন্য সবচেয়ে বড় মাথা ব্যথা। আপাতত সবার নজর সেই মরুভূমির দিকে। পরবর্তী পদক্ষেপটা কি হবে সেটা জানার জন্য গোটা দুনিয়া অপেক্ষায় আছে।